দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। সাথে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় শিশুর খাদ্যাভ্যাস ও পুষ্টি। এই বিষয়ে আলোচনা করার জন্য অতিথি হিসেবে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আলী, এবং তিনি পিএইচডি গবেষক হিসেবে কাজ করছেন বেলজিয়ামের গেন্ট ইউনিভার্সিটিতে। তার পরামর্শ পেতে ফোন করুন 982405 নাম্বারে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি ডাক্তার সিদ্রা ইকবাল। ডাক্তার মোহাম্মদ আলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আপনাকে অনেক ধন্যবাদ এবং যমুনা টিভিকে অনেক ধন্যবাদ। আর যে বিষয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হচ্ছে শিশুর পুষ্টি এবং তার খাদ্যাভ্যাস। এবং আমরা জানি শিশুর শারীরিক এবং মানবিক বিকাশের জন্য পুষ্টি নিশ্চিত করা একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে একটু জানতে চাই আপনার কাছে, যেহেতু আমরা জানি একটা শিশুকে 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে হয় এবং সেটাই তার প্রথম খাদ্য। এর পরবর্তীতে কিন্তু আসে খাদ্যাভ্যাসটা। এবার একটু জানতে চাবো যে প্রথম খাবার শিশুর জন্য কি হতে পারে, যদি মায়ের দুধ ব্যতীত খাবার আমি চিন্তা করে থাকি। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আমরা বলি 6 মাস পর্যন্ত তো শুধুমাত্রই মায়ের বুকের দুধ খাবে, এবং যখন 6 মাস শেষ করে 7 মাসে পড়লো, অর্থাৎ আমরা দিনে বলে থাকি 181তম দিন থেকে কিন্তু পারিবারিক সুষম খাবার খাবে। অনেকে এই ক্ষেত্রে বাইরের খাবার দিতে চান, কিন্তু কখনোই বাইরের খাবার দেওয়া যাবে না। পারিবারিক বাড়ির তৈরি, হাড়ির তৈরি, ঘরের তৈরি খাবার দিতে হবে। তবে বয়সভিত্তিক শিশুর মতো করে এটা দিতে হবে। যেমন যদি শুরুতে আমি বলি, যখন 181তম দিন হয় অবশ্যই চটকানো খাবার দিয়ে শুরু করতে হবে। এক্ষেত্রে ডিমের কুসুম দিয়ে অনেকে শুরু করেন, কিন্তু ডিমের কুসুমে শুরুর থেকে না দেয় ভালো। হয়তো ভাতটাকেই আপনি চটকিয়ে দেবেন, বা খিচুড়ি যদি করে থাকেন খিচুড়িটা নরম করে বা চটকিয়ে দিতে হবে। এবং শুরুর দিকে তো সে অনেক পরিমাণে খেতে পারবে না, 1 থেকে 2 চামচ পরিমাণ যদি সারাদিনে খেতে পারে এনাফ। এইভাবে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে। অভ্যাস করতে করতে যখন যে 3-4 থেকে বা 7 দিনের মধ্যে দেখা যায় শিশুর অভ্যাস হয়ে যায়, তখন কিন্তু পরিপূর্ণ আমরা 1 পোয়া বাটি বলি, সেই 1 পোয়া বাটির থেকে যে আধা বাটি সকালে খাওয়াতে হয় এবং আধা বাটি আবার রাতে খাওয়াতে হয়। এই নিয়মে কিন্তু খাবারগুলো শুরু করতে হবে। তবে খাবারের যে ধরনগুলো আমরা বলে থাকি, কি ধরনের খাবার আসলে খাওয়াতে হবে শিশুকে, আমি চটকানো খাবার বলেছি, কিন্তু যে ভ্যারাইটি খাবার আনতে হবে শিশুর খাবারের মধ্যে। প্রথমত তো মায়ের বুকের দুধ পাশাপাশি অবশ্যই খাওয়াবে, আগে আমরা বলি 1 বছরের আগ পর্যন্তই যে শিশুরা, তাদেরকে কিন্তু আগে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, তারপরে পারিবারিক বাড়তি খাবার দিতে হবে। তবে এখানে একটু আমার একটা জানার বিষয় রয়েছে, সেখানে হলো আপনি প্রথমে বললেন যে শিশুকে হচ্ছে বাড়ির খাবার এবং হাড়ির খাবার খাওয়াতে হবে। তবে বাড়ির খাবারেও দেখা যায় লবণযুক্ত খাবার থাকে, তার সাথে চিনিও থাকে। তো 7 মাস থেকে যখন আমি বাচ্চাকে প্রথম শক্ত খাবারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে কি আমি লবণ এবং চিনি যুক্ত করতে পারবো কিনা তার খাদ্যাভ্যাসের সাথে? লবণ এবং চিনিযুক্ত খাবার কথা পরে আসছি। লবণ আমরা খাবারের মধ্যে যে পরিমাণে খাই, অর্থাৎ তো তরকারি রান্না করছি তার মধ্যে লবণ দিচ্ছি, আমরা যেভাবে খাচ্ছি ওটি দেবে, কোনো সমস্যা নেই। এবং চিনি তো আসলে চিনির জাতীয় খাবার যেগুলো আমরা বলছি, সেগুলো তো এই মুহূর্তে আসলে দেওয়া যাবে না। যেমন চিনি দিয়ে তৈরি করা হয় সাধারণ দুধ মিশিয়ে কোনো কিছু তৈরি করা, পুডিং জাতীয় খাবার, এগুলো একটু পরে শুরু করতে হবে। আর সরাসরি দুধ তো অবশ্যই দেওয়া যাবে না, গরুর দুধ বা ছাগলের দুধ, এই ধরনের দুধ দেওয়া যাবে না। তার আস্তে আস্তে পারিবারিক খাবারটায় শক্ত আকারে যেগুলো আমরা যে রূপে খাই, সেই রূপটাকে আনতে হবে, একটু সময় লাগবে। যেমন যখন 7 মাস শেষ করে 8 মাসে পড়লো, তখন কিন্তু এই আমরা যে খাচ্ছি যে খাবারটা, সেই খাবারগুলোই হুবহু সেগুলো দিতে হবে, তবে ছোট ছোট টুকরা করে দিতে হবে। যদি একটা মাছ থাকে মাছের টুকরা করে দিতে হবে। এবং আপনি যে বললেন যে শক্ত খাবারের পাশাপাশি মায়ের বুকের দুধও কিন্তু 1 বছর পর্যন্ত শিশুকে খাওয়াতে হবে। যদি কোনো শিশু মায়ের বুকের দুধ না পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু মায়েরা নির্দ্বিধায় দেখা যায় গুঁড়ো দুধ বেছে নেন। তো আমি একটু জানতে চাই এই বিষয়ে, আসলে গুঁড়ো দুধটা আমি কখন বেছে নিব বা এর অল্টারনেট কি হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি প্রশ্ন আমি মনে করি, কারণ আমাদের দেশের মায়েরা প্রায় দেখা যাচ্ছে যেন কোনো কারণেই কিন্তু শিশুকে একটি কৌটার দুধ খাওয়াচ্ছেন, এবং উনি প্রায় ক্ষেত্রে বলে থাকেন যে বুকের দুধ পাচ্ছে না, অথবা বলে খুব কম পরিমাণে পায়। কিন্তু পাচ্ছে না বা কম পরিমাণে পায়, এই কমপ্লেইনটা কিন্তু আমি বলি প্রায় 100% ক্ষেত্রেই একটু ফলস হয়। ফলস কীরকম, এই যে শিশুকে বুকে লাগানোর একটা ধরন থাকে, সঠিক একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি হয়তো তার কোথাও ফল্ট আছে।
ত্রুটি থাকার কারণেই শিশুটা বুকের দুধ ঠিকমতো পাচ্ছে না অথবা কম পরিমাণে পাচ্ছে। তো সেইটা কিন্তু তাকে ঠিক করে নিতে হবে একজন ব্রেস্ট ফিডিং কাউন্সিলের কাছ থেকে। এটি হতে পারে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে, এখানে ব্রেস্ট ফিডিং কর্নার থাকে, সেখানে গেলে কিন্তু সেই সমাধান উনি পেয়ে থাকবেন। আচ্ছা, আমাদের যমুনা টেলিভিশনের ইউটিউব পেজে একটা প্রশ্ন করা হয়েছে, তা হচ্ছে একজন শিশুর বয়স হচ্ছে 2 বছর এবং তাকে ব্লেন্ডার করে খাবার খাওয়ানো হয়। নর্মালি হচ্ছে যে খাবার আপনি চটকানোর কথা বলেন সেভাবে দিলে আসলে সে খায় না, আসলে এটা ঠিক কিনা এটা তিনি জানতে চাচ্ছিলেন। 2 বছর বয়স বলছেন, 2 বছর বয়সী বাচ্চারা একেবারে আমরা যা খাই একেবারে সেই খাবারগুলো আসলে খাবে, সে একেবারে পারিবারিক খাবার খাবে। তো কখনোই তাকে ব্লেন্ডার একেবারে মানে তরল বা সেমি লিকুইড খাবার দেওয়া যাবে না। এতে করে কি হবে আসলে তার যে এই যে আমরা খাচ্ছি শক্ত খাবার খাচ্ছি, এর ফলে কি হচ্ছে আমাদের যে মুখের মাংসপেশি আছে এগুলো এক্সারসাইজ হচ্ছে, এবং ম্যান্ডিবল আমরা বলি দাঁতের এক্সারসাইজ হচ্ছে। এগুলো এক্সারসাইজ হওয়া জরুরি, এতে করে তার হাড়ের গঠন, মুখের হাড়ের গঠন, মাসলের গঠন ঠিকমতো হয়। এবং টেস্টের একটা বিষয় আছে যে পারিবারিক খাবারে যে একটা আলাদা স্বাদ, সেই স্বাদগুলো সে পেতে পারবে। সুতরাং লিকুইড খাবার হজম করতেও খুব একটা হয় না, সরাসরি মুখে দিলে চলে গেল একদম পাকস্থলিতে, তো এই ডাইরেক্ট চলে যাচ্ছে। এর মাঝখানে এই অঙ্গ প্রত্যঙ্গের আসলে কোনো এক্সারসাইজ হচ্ছে না, কিন্তু এই এক্সারসাইজগুলো খুব জরুরি। যেহেতু 2 বছর বয়স এবং তার হচ্ছে তারা চিবিয়ে খাবার খাওয়ার বয়সটা চলে এসছে, আমরা কথা বলছিলাম স্যার তারই আগে একজন দর্শকের প্রশ্ন আমরা একটু আগে বললাম যে শিশুকে আসলে ব্লেন্ডার করে খাওয়ানো উচিত কিনা, এবং ইতিমধ্যে আমি আরেকটা প্রশ্ন একটু জানতে চাচ্ছিলাম যে শিশুকে যদি ব্লেন্ডার করে খাওয়ানো হয় সেক্ষেত্রে পরিপাকতন্ত্রে এর কোনো প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা? পরিপাকতন্ত্রের পার্শ্ব প্রতিক্রিয়া যেটি হলো, পরিপাকতন্ত্রের যে নর্মাল যে অ্যাক্টিভিটি সেই কাজটা তো আসলে সে করবে না, যথেষ্ট পরিমাণ প্রয়োজনই হবে না। সেজন্য এই পরিপাকতন্ত্রটা কিন্তু ওইভাবেই প্রস্তুত হবে, যার জন্য হঠাৎ করে পরবর্তী পর্যায়ে যখন আমরা পারিবারিক শক্ত খাবার দিতে যাব তখন কিন্তু সে খেতে পারবে না, অথবা খেলেও কিন্তু তার ক্ষেত্রে উল্টা প্রতিক্রিয়া হবে, অর্থাৎ হজম তখন সে নাও করতে পারে। তো এই যে হজমের সংক্রান্ত এই সমস্যাগুলো পরবর্তী পর্যায়ে হবে। আচ্ছা, তবে স্যার অভিভাবকরা যে কমপ্লেনটা করে থাকেন যে বাচ্চা আসলে খেতেই চায় না, যতই চেষ্টা করি না কেন, যতভাবেই হচ্ছে তার সাথে আমরা হচ্ছে তাকে সময় দিয়ে খাওয়ানোর চেষ্টা করি না কেন, বাচ্চা খেতে চায় না, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? এটি খুবই বহুল জিজ্ঞাসা একটি প্রশ্ন আসলে। বিশেষ করে যখন বাড়তি খাবার শুরু করা হয় বাচ্চাদের, এই দেখা যাচ্ছে যে 1 বছর বয়সী 2 বছর বয়সী এই বাচ্চারা আসলে খেতে চায় না, এবং অন্যতম কারণই আসলে বাইরের খাবার দেওয়া, অথবা টেস্টি অতিরিক্ত স্বাদযুক্ত বাইরের খাবার যখনই খায় তখন তার জিহ্বার মধ্যে ওইটি লেগে থাকে। টেস্ট বার্ড আমরা বলি, স্বাদ গ্রন্থি, যেটি সেই স্বাদ গ্রন্থিটা আসলে আস্তে আস্তে ওই বাইরের খাবারটা নষ্ট করে ফেলে, যার জন্য পারিবারিক খাবার তখন সে খেতে চায় না। তো এই জন্য পারিবারিক খাবার খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ। শুরুর থেকেই শিশুকে যখন আমরা বাড়তি খাবার খাওয়ানো শুরু করব, ওই 7 মাস যখন পড়লো তখন থেকেই পারিবারিক খাবার, হাড়ির তৈরি, ঘরের তৈরি খাবার খাওয়াতে হবে। এবং সেইভাবে যদি আমরা খাওয়াতে পারি তাহলে কিন্তু দেখা যাবে পরবর্তীতে খেতে চায় না। পর একটা শিশুকে আমি হচ্ছে শক্ত খাবার দিব সারা দিনে 24 ঘন্টার মধ্যে ঠিক কতবার এবং কতক্ষণ পর? এটা আসলে বয়স ভিত্তিক আছে বিষয়টা। যেমন আমি যদি বলি একেবারে শুরুর দিকে যদি 7 মাস থেকে 8 মাস পর্যন্ত, মানে 8 মাস পূর্ণ, এই বয়সী বাচ্চার জন্য 2 বার করে দিলেই যথেষ্ট, সকালে এবং রাতে, পাশাপাশি বুকের দুধ। এবং যখন 8 মাস পূর্ণ হয়ে 9 মাসে পড়লো, 9 মাস থেকে 1 বছর পর্যন্ত, এটি আলাদা একটি গ্রুপ। তাদের জন্য কিন্তু ওই আধা বাটি করে আমরা বলি 3 বেলা করে খাবে, পাশাপাশি 2 বেলা কিন্তু অতিরিক্ত নাস্তাও দিতে পারে। এবং যখন বয়স হয়ে যাবে 1 বছর থেকে 2 বছর, এই বয়সের জন্য পূর্ণ 1 বাটি করে 3 বেলা করে খাবে, এবং পাশাপাশি 2 বেলা করে পুষ্টিকর নাস্তা খাবে। আর আরও যারা বেশি বয়সী তাদের ক্ষেত্রেও আমরা 3 বেলা তো অবশ্যই খাবো, পাশাপাশি 2 বেলা করে অতিরিক্ত খাবার খাওয়াবো। এবং এক্ষেত্রে কিছু কিছু রোগ হলে কিন্তু তাদের ক্ষেত্রে আবার নিয়ম অন্যরকম হয়ে যাবে, চলে যাবে, সেটা হচ্ছে রোগের দিকে যদি যাই তখন। আচ্ছা, যেহেতু হচ্ছে আমরা খাদ্যাভ্যাস নিয়ে কথা বলছি, তাহলে একটু একটা প্রশ্ন চলে আসে, তা হচ্ছে খাদ্যের তালিকায় কি কি থাকবে একটা শিশুর জন্য? খাদ্যের তালিকায় যেটি রাখা উচিত আসলে শুরুর থেকেই, আমি পারিবারিক খাবারের কথা বারবার বলছি, কিন্তু পারিবারিক খাবারের মধ্যে খেয়াল রাখতে হবে 6 ধরনের খাবার যেন থাকে, এবং তার মধ্যে থেকে যেন প্রতিদিনই 4 ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে। 6 ধরনের খাবার হতে পারে, যেমন ডিম একাই 1 ধরনের খাবার, তারপর ভাত জাতীয় খাবার, রুটি জাতীয় 1 ধরনের খাবার, এটি রাখতে হবে।
মাছ, আমিষ জাতীয় যে খাবার, মাছ বা ডাল, এগুলো আলাদা আলাদা এক ধরনের খাবার, এবং ভেজিটেবল যেগুলো শাকসবজি, এগুলো ফলমূল, এগুলো আরেক ধরনের খাবার। এই যে ধরনগুলো বলছি, এগুলোর মধ্যে থেকে খেয়াল করতে হবে সারাদিনের জন্য অন্তত 4টা খাবার আনা হয়, এবং তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটি হলো প্রাণীজ খাবার যেন একবার হলেও একটা আইটেম যেন সারাদিনে খাবারের মধ্যে 3বার বা 2বারের মধ্যে যেন একবার হলেও যেন থাকে প্রাণীজ খাবার। কারণ প্রাণীজ খাবার খাওয়ালে কি হয়, আমাদের পরিপাকতন্ত্রে এক ধরনের এই উপাদান থাকে, অর্থাৎ আমরা যে মুখ দিয়ে খেলাম এটি তো হজম হয়ে তারপরে আমাদের রক্তের মাধ্যমে সারা শরীরে চলে আসবে, তাহলেই তো আমরা পুষ্টি পাবো। তো সেটি করানোর জন্য পরিপাকতন্ত্র থেকে এর পরিশোষণ বা আমরা বলি অ্যাবজর্পশন, এটি হতে হবে। এই অ্যাবজর্পশন করাতে গেলে প্রাণীজ খাবার অতি সহজে হয়, প্রায় 95% অটোমেটিক হয়ে যায়, এর জন্য এক্সট্রা কিছু করার প্রয়োজন হয় না। কিন্তু আমরা অপরপক্ষে আমরা যদি বলি যে হ্যাঁ, কচুর শাকেও তো অনেক পরিমাণে আয়রন আছে, অথবা অন্যান্য শাকসবজির মধ্যে তো এগুলো আছে, ডালের মধ্যেও তো আমিষ আছে, তাহলে এগুলো খাচ্ছি, এগুলো খেলে যেহেতু উদ্ভিদ উৎস, এগুলো খেলে অতিরিক্ত কিছু করণীয় থাকে, যেমন আপনি এর পাশাপাশি লেবু খেতে হবে বা ভিটামিন সি দিতে হবে, এবং ডিসলভের জন্য অ্যাবজর্পশনের জন্য, এবং অতিরিক্ত আকারে আবার পাশাপাশি প্রাণীজ খাবার খেতে হবে, তাহলে ওটা কাজে লাগবে, পরিশোষণে সাহায্য করবে। আচ্ছা, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা টেপ রয়েছে, এবং এই টেপ নিয়ে আপনি একটু আমাদের জানাতে চাচ্ছিলেন যে আসলে শিশুর অপুষ্টি কিভাবে নির্ণয় করা যায় এই টেপের মাধ্যমে, একটু আমরা দেখতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আমার হাতে যে টেপটা দেখতে পাচ্ছেন, এই টেপটার নাম হলো আসলে মোয়াক টেপ বলি আমরা। মোয়াক হলো মিড আপার আর্ম সার্কামফারেন্স, অর্থাৎ উপরিবাহুর মধ্যভাগের পরিধি। এই যে আমাদের বাম বাহুর উপরিভাগ যে আছে, এটার মধ্যভাগ, এই মধ্যভাগের পরিধিটা নির্ণয় করে অতি সহজেই একটি শিশু অপুষ্টিতে আক্রান্ত কিনা বা স্বাভাবিক পর্যায়ে আছে কিনা এটা আমরা কিন্তু দেখতে পারি। এবং এটি বলা হয়, এই টেপটা কিন্তু আবার 6 মাস থেকে 59 মাস বয়স, অর্থাৎ 5 বছরের নিচ পর্যন্ত বয়সীদের জন্য প্রযোজ্য। 6 মাসের নিচে হলে কিন্তু এটি দিয়ে কিন্তু এই পুষ্টিমান যাচাই করা সম্ভব না বা আমরা করি না। তো এই বয়সী বাচ্চার মধ্যে যে কেউ, ইভেন একজন মাও কিন্তু একটু সহজে শিখে নিলেই কিন্তু উনিও কিন্তু বাসায় বসে বসে মাঝে মাঝে কিন্তু চেক করতে পারেন তার শিশুটি আসলে অপুষ্টিতে আক্রান্ত কিনা। এটি মাপার জন্য আমি প্রথমে বলছি মিড আপার আর্ম সার্কামফারেন্স, যেহেতু আমরা মধ্যভাগের পরিধি আমরা মাপবো, সেই জন্য বাম বাহুটাকে একটু কাপড় সরিয়ে নিয়ে শিশুর সমস্ত উন্মুক্ত করে নিতে হবে। করে নেওয়ার পরে মিড পয়েন্টটা বের করার জন্য এই বাহুটাকে এইভাবে ধরতে হবে, তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা বলি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ধরতে হবে। ধরার পরে এই একেবারে কনুইর শেষ প্রান্ত এবং উপরে টিপ অফ শোল্ডার আমরা বলি, কাঁধের যে উপরিভাগ শক্ত আছে, এই যে 2টা পয়েন্ট, তার 2টা পয়েন্টের মাঝখানে মাঝবরাবর ভাগ করে নিতে হবে। তারপর এটি পেঁচাতে হবে। পেঁচানোর পরে যে ইয়াটাতে, অর্থাৎ যে ঘরে সবচেয়ে ম্যাচ করবে, সেই ঘরটা হবে একটি শিশুর মোয়াক। যেমন আমি যদি পেঁচানোর পরে এরকম গ্রিন কালার দেখতে পাচ্ছি, এবং গ্রিন কালার ম্যাচ করছে, এই অ্যারোটা ম্যাচ করছে হলো 15.5 সেন্টিমিটারে। অর্থাৎ যদি সবুজ হয়, সবুজ হলে এটা আমরা বলছি হলো পুষ্টি যোগানটা আছে, স্বাভাবিক রয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি তার সাথে হচ্ছে হলুদ কালার রয়েছে, হলুদ মানে হচ্ছে মাঝারি, এবং যদি লাল থাকে সেক্ষেত্রে হচ্ছে অপুষ্টিতে ভুগছে। খুবই সুন্দর করে বললেন যে আসলে কিভাবে আমরা একটা মক টেপের মাধ্যমে বাসায় বসে আসলে মনিটরিং করে নিতে পারি, যে কিভাবে আমরা এটা নির্ণয় করব যে আসলে শিশুর পুষ্টি কেমন রয়েছে বা অপুষ্টিতে ভুগছে কিনা। একেবারে শেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আচ্ছা, আমরা একটু আগেই জানলাম যে হচ্ছে পুষ্টি নিয়ে আপনি যেটা বললেন আমাদেরকে, তবে আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে আসছে, অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আশা করছি আগামীতে আবারও আপনার সাথে কথা হবে শিশুর পুষ্টি নিয়ে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সানকলে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সানকলের আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।